কালকে রাতে তুমি বারান্দায় দাঁড়িয়েছিলে অনেকক্ষণ, কিসের অপেক্ষা করছিলে? অপেক্ষা? না না, এমনি গরম লাগছিল, বাতাস খেতেই বাইরে এসেছিলাম। অত রাতে বাতাস? কোনোদিন তো আসো না। আর তাছাড়া জানালা তো খোলা ছিল। এমনি গো, ঘুম আসছিল না তো তাই দাঁড়িয়েছিলাম। এখানে ওখানে দাঁড়ানোর কি আছে রাতে? কি ভাববে মানুষ দেখলে? যাই হোক, আমার কাজ আছে, আমি যাই। মাধবদার কি খবর? কি আবার খবর? গতবার তো বললাম ওর সর্দি কাশি হয়েছে। আজকাল তুমি তার কথা কম বলো। ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া আবার কেন হবে? ও তো আমার দাদা। দাদা হলে কি সব হয়ে যায়? সে কি আমাদের সংসারের অবস্থা জানে? তোমার চুপচাপ থাকবার কারণ কি সেটা সে দাদা হয়ে জানে? কই, আমি তো চুপচাপ থাকি না। না থাকলে এখন ওরকম আজকাল মুখ তুলে কথা কেন বলো? সারাদিন যেন কি ভাবছো? কই কিছু ভাবি না। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে এসো। কাজ সারা বেলা পড়ে আছে, পরে করবে। এটাই তো সমস্যা। কিছুই ভাবো না, ভাবলেও বলো না। কিরকম যেন লুকিয়ে থাকো সব সময়। যাই হোক, ভাত বারো, আমি আসছি। শোনো, আজ ডালে একটু বেশি হলুদ দিতে হবে, ওর গায়ে ব্যথা বলছিল। হ্যাঁ, দিচ্ছি। কাল রাতে শুনলাম আবার কথা কাটাকাটি হয়েছে তোদের। কিছু না মা, এমনি সাধারণ কথা। সাধারণ কথা কখনো এত জোরে হয় না বৌমা, বাড়ির ভেতর পর্যন্ত শুনতে পেলাম। তিনি রাগী মানুষ মা, তাছাড়া ছোট ছোট বিষয়ে একটু সন্দেহ করেন। সন্দেহ সব পুরুষই করে। তুমি একটু কথা বলো ভালো করে ওর সাথে। চুপচাপ থেকে লাভ নেই। তা ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমিয়ে দিলেই তো ভালো হয়। কাদের সঙ্গে মা? যারা আসে, লোকে কি কম কথা বলে? শুনতে তো ভালো লাগে না। আমার ছেলের যদি সেসব শুনে মন ভাঙে, তাহলে তো তাকে দোষ দেওয়া যায় না। আমি কি করব কিছু বুঝতে পারছি না মা। জানি তুমি কিছু করো না, কিন্তু চোখ আছে যাদের, তারা একটু বেশি দেখে। শুধু আমার কথা মনে রেখো, ঝগড়া করার থেকে তার সমাধান খোঁজাই ভালো। নিজেদের মধ্যে বিভেদ বাড়তে দিও না। বাবা মায়ের জমিটা সেই যে বললাম বিক্রির কথা, ঠিক হলো? বিক্রি? কেন, তুমি তো আছো, সেটাই তো শেষ সম্বল তোমার। সম্বলের আর কি আছে? চাষ করে পয়সা রোজগার হয় না? হ্যাঁ, একটা কাজ জুটেছিল, সেটাও গেল। টাকার এখন দরকার গো খুব। কত টাকা দরকার? আমার কাছেও তো কিছু আছে। না রে, তোর টাকার দরকার নেই। আচ্ছা, তুই ওখানে ভালো আছিস তো? ভালোই আছি। সত্যি বল বোন, গতবার তুই যখন এসেছিলিস তোর চোখ লাল ছিল। আজকাল চোখে মুখে কোনো আনন্দ দেখতে পাই না তোর। সত্যি করে বল, আমার কাছে কিছু লোকাস না। সংসারের চিন্তা দাদা, ওখানে সবাই ঝগড়া করে, আমিও তাই কম কথা বলি। ভালো লাগে না সমস্যা নিয়ে বেশি আলোচনা করতে। আমার বাড়ি চলে আয় কদিনের জন্য। তুই ছোটবেলায় যেমন থাকতিস, শুধু দুদিন ব্যাস। একটু হাওয়া বাতাস পাল্টালে মনটা ভালো হয়ে যাবে। না মানে, এখন যাওয়াটা ঠিক হবে না। ও বুঝবেও না কিছু, বেকার ঝামেলা হবে। ওর অনুমতি চাইলে হবে না? তুমি তার স্ত্রী তো, বন্দি তো আর না। একটা মেয়ের জীবনে কত সমস্যা থাকে, সেটা তুমি আর কি বুঝবে দাদা। কিছু হয়েছে অনিমা? সে কি কিছু বলে তোকে? না না, কিছু না, ও তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, জমিটা বিক্রি করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। ব্যবস্থা তুই কিছু করিস না, আমি যাই এখন। কিন্তু মনে রাখিস, আমার দরজা সব সময় খোলা তোর জন্য। যখনই ডাকবি তখনই চলে আসবো। অনিমা, একটু দেরি হয়ে গেল রে চালটা নিয়ে আসতে। ও, রূপেনদা, এত রাতে? জানি রে, ভাই বাড়িতে নেই বলি শুনলাম, শহরে গেছে নাকি। তাই ভাবলাম দেরি করলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে। চালটা রাখ, আগের বারের মতো এই কয়েকদিন তবু চলে যাবে। ধন্যবাদ দাদা, কালকে দামটা নিয়ে যাও। না না, তাড়াতাড়ির কি আছে এত, যখন পারবে দিও। তোমার দাদার খবর কি? শুনলাম কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, কাজ গিয়েছে তার, সেই নিয়ে একটু চিন্তায় আছি। মানুষ মাত্রই চিন্তায় থাকে অনিমা।
তুমি যেন আরো একটু বেশি চুপচাপ হয়ে যাচ্ছ দিন দিন। আগে কাকলির সাথে এত হাসি তামাশা করতে ভালো লাগতো বেশ। ইয়ে, মা ডাকছেন। আপনাকে কষ্ট দিলাম এত রাতে রূপেনদা। ঠিক আছে ঠিক আছে, আমি যাই। একা ঘর, সাবধানে দরজা বন্ধ করে রেখো। আর যদি কোনো সাহায্য লাগে খবর দিও, প্রতিবেশী হিসেবে তো আছি আমি। ও অনিমা, একটু দাঁড়াও। কোথায় যাবে এত সকালে? কিছু ডালপালা কুড়োতে যাচ্ছি, ঝড়ে পড়েছে, রান্নার জ্বালানিতে কাজে লাগবে। শোনো, কাল রাতে দেখলাম রূপেনদা তোমার বাড়ি থেকে বেরোলো। চাল নিতে এসেছিলেন। আমাদের লোকটা বাড়িতে না থাকাতে এলে খুব সমস্যা হয়। আমি জানি তুমি কিছু করনি, কিন্তু অন্যরা সেটা জানে না। আর রূপেনদা নিজেও কি জানে? সে তো প্রায়ই আসে। লোকের চোখ ভালো না অনিমা, তারা যা দেখে তাই বিশ্বাস করে, আর যা না দেখে সেটা নিয়ে বেশি বেশি গল্প ছড়ায়। আর জানোই তো, লোকে যা শুনতে পায় তাই বানিয়ে বানিয়ে বলে। কিন্তু আমি কি করব? দরজা আঁকলে বসে থাকবো? দাদার অবস্থা খারাপ, চাল ধার নিতে হয়, না হলে সংসার চলবে না। শোনো, আমি তোমার বন্ধু, তাই বলছি, হরেন্দার কানেও কথা যাচ্ছে কিন্তু। আর তার রাগ তো জানিস। তুই চুপচাপ সহ্য করছিস, এতে সবাই তোর দিকে আঙুল তুলবে। আমি কি করব বলো? রূপেনদাকে বল প্রয়োজন হলে দিনের বেলায় বা অন্য কাউকে পাঠিয়ে দেয় যেন, নইলে কথাগুলো এই বাঁশঝাড়ের সংসারের চেয়ে দ্রুত আরো দূরে ছড়িয়ে পড়বে। আচ্ছা, আমি এখন যাই। আবার এলো সে। আমি বাড়িতে না থাকলে নাকি ওর আসবার সময় হয়। চাল দিতে এসেছিল। চাল? চালের বাহানা? গ্রামে তোমার কেউ নাই, শুধুই রূপেন আছে। লোকটা কি মালিক নাকি তোমার? ও আমাদের প্রতিবেশী, আমাদের দুঃসময় সাহায্য করে। ও প্রতিবেশী? খুব ভালো, খুব ভালো প্রতিবেশী পেয়েছো, হ্যাঁ, যে রাত জেগে চাল দেয়, খবর নেয়। আর আমার বউ চুপচাপ সব গ্রহণ করে। কাকলির মুখে আজকে শুনলাম, সবাই জানে, শুধু আমি একাই বোকা। হ্যাঁ, ছি 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 ছি, এত নিচে নেমে গেছো তুমি। কাকলি কি বললো জানি না, কিন্তু আমার মনে কোনো খারাপ ভাব নেই, জেনে রাখো। তোর ভাবনাতেই যত সমস্যা। তুই কখনো কিছু বলিস না, মনে মনে কি পুষে রাখিস কে জানে। হয়তো সেই রূপেনের জন্যই তোর মনে এখনো। ছি 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 ছি। থামো, এত বাজে কথা বলো না। রূপেনদা সম্মানীয় মানুষ, তুমি তাকে নিয়ে এইভাবে বলতে পারো না। সম্মান? তোকে সম্মান দেখাবো? আজই শেষ করবো ওকে। যেও না, এখন রাত, কি করবে গিয়ে ওখানে? আমি তোমার পায়ে পড়ছি, আমার কথা শোনো। সরে দাঁড়া বদমাইশ মেয়ে ছেলে, আজ কি পিটিয়ে সবাইকে শেষ করে দেব। ওইটা, ওইটা কি? মা, মা ঝাড়ে এসো, দেখো রূপেনদা। হায় হায় হায়। কি হয়েছে স্পষ্ট করে বলো। ওই দেখো মা, বাঁশ ঝাড়ে কত রক্ত। উফ, অনেক রক্ত। চুপ চুপ, কেউ যেন না শোনে। কি বলছো তুমি? পুলিশ, লোকজন, কাউকে তো ডাকতে হবে। না, এখন না। শোনো আমার কথা, হরেন রাতেই ফিরেছিল, ওই এমন কাণ্ড করেছে মনে হয়। ওই দেখো বাঁশ ঝাড়ে কি যেন হয়েছে। রূপেনের বাড়ি থেকে লোক আসছে কত। কি রান্না হয়েছে? ডাল ভাত। বাড়ির বাইরে এত শোরগোল শুনছি, কি হয়েছে কি? কেন তুমি জানো না? রূপেনদা মারা গেছেন বাঁশ ঝাড়ে। মারা গেছে? কিভাবে? কেউ জানে না, মাথায় আঘাত, পুলিশ এসেছে। শুনে বড় কষ্ট হলো। খারাপ খবর, সে তো ভালো মানুষই ছিল। কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? কেন, কি প্রয়োজন তোমার জানবার? প্রয়োজন আছে। তুমি গিয়েছিলে তার কাছে, হ্যাঁ না না? সাবধান অনিমা, কি বলছো বুঝে বলো। আমি রাগ করে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়েছিলাম, সারা রাত সেখানে বসেছিলাম। বোকার মতো কথা বলো না তুমি। কেউ দেখেছে তোমাকে? তুমি পুলিশ নাকি? কে দেখবে আমাকে? তুমি কি মনে করো আমি খুন করেছি?
আমি কিচ্ছু মনে করি না, কিন্তু সত্যি কি তুমি নদীর ধারে ছিলে আমাকে বলবে? হ্যাঁ ছিলাম, আর এখন খেতে দাও, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। পুলিশ বাড়ি বাড়ি জিজ্ঞেস করছে, শিগগিরই এখানে আসবে। কি বলবি তাদের হরেন? কি বলবো আমরা? কি বলবে? সত্যি বলবে। আমি রাতে বেরিয়ে নদীর ধারে গিয়েছিলাম, সারা রাত সেখানে কাটিয়েছি। তুমি ঘুমিয়ে পড়েছিলে, কিছু দেখোনি, শোনোনি। কিন্তু আমি তো দেখেছি তুই ফিরে এসেছিলি রক্তমাখা হয়ে। মা চুপ করো, তুমি কিছু দেখোনি, শোনোনি, বুঝেছো? যদি কখনো মুখ ফসকেও কিছু বলো না, তাহলে কিন্তু আমি ধরা পড়বো, আর আমি ধরা পড়লে এই সংসারে সব শেষ। করেছিস কি রে বাবা? একটা মানুষকে খুন করলি? দুর্ঘটনা মা, সে নিজে থেকে পড়ে গিয়েছিল, আমি শুধু ধাক্কা দিয়েছিলাম একটু। সে পিছলে পড়ে যায়, মাথা বাঁশের গুঁড়িতে লাগে, আমি ইচ্ছে করে তাকে মারিনি। কিন্তু লাশটা আমরা দুজনে মিলে ওই বাঁশঝাড়ের গভীরে ফেলেছি যে। নাম বলো না, ভুলে যাও, ভুলে যাও, সব ভুলে যাও। তুমি ঘুমিয়েছিলে, আমি নদীর ধারে ছিলাম, এটাই আমাদের সত্যি এখন। সাহস রাখো মা, সব ঠিক হয়ে যাবে, শুধু চুপ থাকতে হবে, চুপ চুপ। মা বললেন কিছু খাওনি, তাই মিষ্টি এনেছি। রাখো, আমি খাবো না। সবাই নানা কথা বলছে, তুই শুনছিস সব, তাই না? তারা বলছে রূপেনদা আমার কারণেই নাকি মারা গেছেন। আমি যদি ওকে বাড়িতে ঢুকতে না দিতাম, যদি কথা না বলতাম, তাহলে নাকি এতক্ষণে বেঁচে থাকতো। ওসব বেকারদের কথা শোনার দরকার নেই, তুই কিচ্ছু করিসনি। দোষ তো তোর নেই, দোষ তার যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমি জানি না কাকুলি, আমি সত্যি কিচ্ছু জানি না মানুষটা যে কি করেছে। আর মা, ওদের মধ্যেই আমি উত্তর খুঁজছি, আর মনে হচ্ছে আমি নিজেই হয়তো দোষী। শোন, তুই দোষী না, তুই শিকল পরা একটা পাখির মতো ছিলি এই বাড়িতে, এখনো আছিস। কিন্তু সত্যি যদি কিছু হয়ে থাকে, যদি হরেন দায়ী করে, তাহলে তোকে চুপ করে থাকলে চলবে না। চুপ করে থাকাটাই তো আমার স্বভাব। আচ্ছা, এই চুপ থাকার কারণেই কি সব এসেছে? না, রাগ অন্যের, দোষ অন্যের, কিন্তু এখন সিদ্ধান্ত তোর। চুপ থাকবি নাকি সত্যিটা জানার চেষ্টা করবি? এটা খেয়ে নে, আমি যাচ্ছি। মা, ঘুম আসছে না, একটু কথা বলবো তোমার সাথে। কি আর বলবে বৌমা, কথা সব ফুরিয়ে গেছে। ফুরায়নি, চাপা পড়ে আছে। আমার ভেতরটা চাপা কান্নার এই সন্দেহে আমাকে খেয়ে ফেলছে। আপনার চোখেও আমি সেই ভয় দেখেছি। আমাকে সত্যি কথা বলুন, আমি অনুমান করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। সত্যি কথা শুনে কি হবে? বুকের বোঝা হালকা হবে, বরং তুমিও সেই বোঝার ভাগিদার হবে। কোনটা চাও? আমি এখন যা বহন করছি তার চেয়ে বেশি ভারী আর কি হতে পারে? আমাকে সন্দেহের চোখে দেখে সবাই। আমার স্বামী আমার দিকে ঘাতকের মতো তাকায়, আর আপনি আপনি আমাকে দেখেন সহমর্মিতার চোখে, কিন্তু কিচ্ছু বলতে পারেন না। এই নীরবতাই সবচেয়ে বড় বোঝা মা। তুমি বুঝবে না মা হয়ে কি যন্ত্রণা সইছি। কিন্তু আমি একজন স্ত্রী আর একজন মানুষের মৃত্যুর সাক্ষী। আমাকে বিশ্বাস করুন। কি হয়েছিল রাতে? আপনার ছেলে গিয়েছিল না রূপেনদার কাছে? হ্যাঁ, গিয়েছিল, ঝগড়া করছিল। আমি দরজার ফাঁক দিয়ে সব দেখলাম, শুনলাম। রূপেন বলছিল, হরেন তুমি ভুল করছো, অনিমা নির্দোষ। সে তো তোমার মাকেও সব বলেছে। ওর কথা শুনে হরেন আনো উন্মাদ হয়ে উঠল, চিৎকার করে বলল, তুমি আমার সংসারের কথা শিখাবে আমাকে? তুমি কে? তারপর হরেন ওকে ধাক্কা দিল সজোরে। রূপেন পিছনে পড়ে গেল, আর হরেন মাথায় আঘাত করলো বাঁশির লাঠি দিয়ে। তারপর সে আর নড়ল না। তোমার ছেলে কি করলো তখন? সে প্রথমে দাঁড়িয়ে রইল হতবাক হয়ে, তারপর ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাছে এলো, বলল, মা আমি মারিনি, ও নিজে পড়ে গেল। আমি বাইরে গেলাম, দেখলাম, চোখ বুজে ফেললাম। হরেন কাঁদতে লাগলো। কি করব মা, আমি জেলে যাব, এই সংসার ভেসে যাবে, ইত্যাদি। এবং আপনি তাকে সাহায্য করলেন? হ্যাঁ, মা হয়ে কি করলাম তিনি জানেন। আমরা লাশটা টেনে বাঁশঝাড়ের আরো গভীরে নিয়ে গেলাম, পাতা ডাল দিয়ে ঢেকে দিলাম।
সারা রাত ভয় ভয় কাটলো। পরের দিন যখন সবাই লাশ খুঁজে পেল, আমরা অভিনয় করলাম। কিন্তু আমি তো এখানে ছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তুমি ক্লান্তিতে ঘুমোচ্ছিলে, আমরা চুপি চুপি সব করেছি। তুমি এখন কি করবে বৌমা? পুলিশকে বলবে? যদি বলো আমার ছেলে চলে যাবে, আমি একা পড়ে যাব এই বয়সে। কিন্তু যদি না বলো, তোমাকে এই পাপের ভার বয়ে বেড়াতে হবে আজীবন। আমার ভার আমি ঠিক নিজেই করব মা। আপনি আপনার স্নেহের বোঝা বহন করুন। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। এখানে একা একা কি করছো? পুলিশ আবার আসতে পারে। আসুক, তুমি কি ভয় পাচ্ছ? আমি ভয় পাবো কেন? হ্যাঁ, এই ভয় পাবো না। পাবে, তার কারণ তোমার অনেক কিছু বলার আছে। নদীর ধারে সারা রাত কাটানোর গল্প না বলে সত্যি কথা বলার আছে। আবার শুরু করলে? কি সত্যি কথা? মায়ের কাছে কি শুনেছো তুমি? শুনেছি সব সত্যই, যে তুমি ধাক্কা দিয়েছিলে, সে পড়ে গিয়েছিল, আর তোমরা দুজন মিলে তাকে লুকিয়েছিলে এই বাঁশ ছাড়ে আমাদের বাড়ির আড়ালে। মা বলেছে? সে বলতে পারে না। তুমি মিথ্যে বলছো। না, আজ আমি প্রথম সত্যি কথা বলছি। এই বাঁশ ঝাড়ে লুকোনো সংসার আমি আর বয়ে বেড়াতে পারবো না। রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই ঘর আমার দ্বারা হবে না। কি করবে? পুলিশকে বলবে? নিজের স্বামীকে, নিজের শাশুড়িকে জেলে দেবে তুমি? হ্যাঁ হ্যাঁ বলবো, কারণ এটা অপরাধ, আর আমি একজন অপরাধীর সঙ্গী হতে চাই না। তোমার রাগ, তোমার সন্দেহ, তোমার দুর্বলতা সব সয়েছি, কিন্তু এই মৃত্যু আর মিথ্যে আমি আর সইব না। বেশি কিছু আনতে পারিনি, কিন্তু যা দরকার সব আছে এখানে। আমার যা দরকার ছিল আমি তার সঙ্গে এনেছি দাদা। পুলিশ সব শুনলো, কি হবে এখন হরেনের? জানি না, তবে সে স্বীকার করেছে, আর মাও বলেছে এখন ওদের পথ আর আমার পথ আলাদা। মানুষ নানান কথা বলবে অনিমা। এখনই বলছে তাদের ছেড়ে আসতে কষ্ট হয়নি তোর? এত বছরের সংসার। জানি তারা বলবে আমি স্বামীকে ফাঁসিয়ে দিলাম, বাড়ি ভাঙলাম, কিন্তু ওরা তো জানেই না সেটা কখনো সংসার ছিল কিনা। ওটা ছিল একটা খাঁচা। ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা সেসবের কোনোটাই সেখানে ছিল না। শুধু ছিল সন্দেহের বিষ, রাগের আগুন, আর শেষে একটা মৃত্যুর ছায়া। ওখানে থাকাটা বড্ড কষ্টের দাদা। আমি এখন মুক্ত। চলো চলো ভেতরে যাই, রোদ বাড়ছে। আজকে প্রথম দিন, জীবনের নতুন হিসেবের খাতা খুলতে হবে। হ্যাঁ দাদা, নতুন হিসেব। ভয় অনেক ছিল, কিন্তু তার চেয়ে অনেক ভালো। তোমরাও কিন্তু আমার মতন খাঁচায় বন্দি হয়ে থেকো না কখনো। আর গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।